এই মুহূর্তে আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোতে একসঙ্গে তিনটি বড় ঘটনা ঘটছে, আর তিনটি একে অপরের সঙ্গে সরাসরি যুক্ত। প্রথমটি, আমেরিকা ইউরোপ থেকে সেনা প্রত্যাহার করছে এবং ন্যাটোর প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। দ্বিতীয়টি, ইরান অভিযানে মার্কিন বিমান ও ড্রোনের ক্ষয়ক্ষতির তথ্য সামনে আসছে। তৃতীয়টি, রাশিয়া চীন সফরের ঠিক আগে বড় আকারের পারমাণবিক মহড়া শুরু করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই তিনটি ঘটনা একই সময়ে ঘটা কি কাকতালীয়, নাকি এর পেছনে আরও বড় কিছু আকার নিচ্ছে? রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী আগামী 22 মে ব্রাসেলসে ন্যাটো প্রতিরক্ষা প্রধানদের বৈঠকের আগেই ওয়াশিংটন থেকে এমন কিছু সংকেত এসেছে যা ইউরোপীয় মিত্রদের জন্য অত্যন্ত অস্বস্তিকর। মার্কিন প্রতিরক্ষা সচিব এবং সেক্রেটারি দফতর থেকে যে অবস্থান আসছে সেটা পরিষ্কার। কোনো বড় সংকটে আমেরিকা আগের মতো সামরিক সক্ষমতা নিয়ে ইউরোপে উপস্থিত থাকবে না, অন্তত সেই পরিমাণে নয় যা এতদিন ধরে ন্যাটোর ভিত্তি হিসেবে ধরে নেওয়া হতো। এর সঙ্গে সঙ্গে কিছু বাস্তব পদক্ষেপও দেখা যাচ্ছে। পোল্যান্ডে 4000 মার্কিন সেনার পরিকল্পিত রোটেশন বাতিল হয়েছে। জার্মানি থেকে 5000 সেনা প্রত্যাহারের কথা বলা হচ্ছে। এমনকি জার্মানিতে মোতায়েন দূরপাল্লার মিসাইল ব্যবস্থাও পুনর্বিন্যাসের আলোচনায় আছে। এখন এগুলো কতটা চূড়ান্ত, কতটা আলোচনা পর্যায়ে, সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ ট্রাম্প প্রশাসনের স্টাইল হলো চাপ তৈরি করে আলোচনায় সুবিধা নেওয়া। ফলে এর সব কিছু যে আক্ষরিকভাবে কার্যকর হবে তা এখনই নিশ্চিত করে বলা যায় না। তবে একটা বিষয় নিশ্চিত, ন্যাটোর ভেতরে এই মুহূর্তে আস্থার সংকট তৈরি হয়েছে। আর আস্থার সংকট সামরিক জোটের জন্য অস্ত্রের ঘাটতির চেয়েও বেশি ক্ষতিকর। কিন্তু এখানেই বিষয়টা আরও জটিল হয়ে যায়। ট্রাম্প প্রশাসন কেন এই পদক্ষেপ নিচ্ছে? ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিন ধরেই মনে করে ইউরোপীয় দেশগুলো ন্যাটোতে তাদের ন্যায্য অংশ বহন করছে না। প্রতিরক্ষা বাজেটে জিডিপির শতকরা 2% খরচের শর্ত অনেক দেশ পূরণ করেনি। ফলে ওয়াশিংটনের অবস্থান হলো, যারা ন্যায্য ভাগ দিচ্ছে না তাদের জন্য আমেরিকা কেন অসীম সুরক্ষা দেবে? এই যুক্তিটা নতুন নয়। ট্রাম্পের প্রথম মেয়াদেও এটা ছিল। যেটা এবার নতুন সেটা হলো ইরান ইস্যু। কিছু রিপোর্টে বলা হচ্ছে, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে ইউরোপীয় মিত্রদের কাছে যে পরিমাণ সমর্থন চাওয়া হয়েছিল তার অনেকটাই আসেনি। ফলে ওয়াশিংটন এটাকে এক ধরনের শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে দেখছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। এখানে একটা কথা বলে রাখা দরকার, শাস্তির তালিকা বা নটি অ্যান্ড নাইস লিস্ট জাতীয় ধারণার সরকারি নিশ্চয়তা এখনও আসেনি। তবে এটা সত্য যে ট্রাম্প প্রশাসন ইউরোপীয় মিত্রদের সঙ্গে ভিন্নভাবে আচরণ করছে। যারা সহযোগিতা করছে তারা একরকম, আর যারা দূরত্ব রাখছে তারা আরেক রকম। এই ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট ন্যাটোর জন্য অত্যন্ত অস্বাভাবিক। কারণ ন্যাটোর মূল নীতি হলো সবার জন্য সমান সুরক্ষা, আর্টিকেল 5 অনুযায়ী। কিন্তু যদি সেই সুরক্ষা শর্ত সাপেক্ষ হয়ে যায় তাহলে জোটের মূল ভিত্তিতেই ফাটল ধরে। আর ইউরোপীয় নেতারা ঠিক এই জায়গাটা নিয়েই এখন সবচেয়ে বেশি উদ্বিগ্ন। আমেরিকা দীর্ঘদিন ধরে ইউরোপকে পারমাণবিক ছাতা দিয়ে আসছে। অর্থাৎ কোনো দেশ ইউরোপে পারমাণবিক হামলা চালালে আমেরিকা পারমাণবিক প্রতিশোধ নেবে। এই প্রতিশ্রুতির ভিত্তিতে ইউরোপ নিজেদের স্বতন্ত্র পারমাণবিক শক্তি গড়ে তোলেনি। ফ্রান্স এবং যুক্তরাজ্যের নিজস্ব পারমাণবিক সক্ষমতা আছে, কিন্তু জার্মানি, পোল্যান্ড, ইতালি, স্পেন এই দেশগুলো সম্পূর্ণ আমেরিকার ছাতার উপর নির্ভরশীল। এখন রিপোর্টে বলা হচ্ছে, ওয়াশিংটন ইউরোপকে বলছে, নিজেরা স্বাধীনভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করো না, কিন্তু আমাদের সুরক্ষাও আগের মতো নিশ্চিত নয়। এটা যদি সত্যি হয় তাহলে এটা ইউরোপের জন্য এক ধরনের কৌশলগত ফাঁদ। একদিকে সুরক্ষা কমছে, অন্যদিকে বিকল্প তৈরির পথও বন্ধ রাখা হচ্ছে। ইউরোপীয় নেতারা এই পরিস্থিতিকে কিভাবে দেখেছেন সেটা আগামী সপ্তাহের ব্রাসেলস বৈঠকে অনেকটাই পরিষ্কার হবে। আপনার কি মনে হয়, ইউরোপ এই চাপে নতি স্বীকার করবে নাকি নিজস্ব প্রতিরক্ষা পথ খুঁজবে? বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে গত 40 দিনে আমেরিকার 42টি যুদ্ধবিমান ও ড্রোন ধ্বংস হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় $2.6 বিলিয়ন। তবে এখানে একটা সতর্কতা জরুরি। ইরানের দিক থেকে আসা ক্ষতির দাবি এবং আমেরিকার দিক থেকে আসা অস্বীকৃতি দুটোই যুদ্ধকালীন তথ্যযুদ্ধের অংশ। পূর্ণ সত্য জানতে স্বাধীন যাচাইয়ের অপেক্ষা করতে হবে। কিন্তু একটা বিষয় অস্বীকার করার উপায় নেই, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যতটা দুর্বল ভাবা হয়েছিল বাস্তবে সেটা ততটা দুর্বল প্রমাণ হচ্ছে না। আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। ইরান দীর্ঘদিন ধরে দেশীয়ভাবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা
গড়ে তুলেছে। তবে সাম্প্রতিক সময়ে যে বিষয়টি আন্তর্জাতিক বিশ্লেষকদের নজরে এসেছে সেটা হলো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় বাইরের সহায়তা। আল জাজিরা এবং ব্রিটিশ মিডিয়া রিপোর্ট করেছে যে রাশিয়ার লিয়ানা স্যাটেলাইট নেটওয়ার্কের ডাটা ইরানের সঙ্গে শেয়ার হচ্ছে। এই সিস্টেম সমুদ্রপৃষ্ঠে বড় যুদ্ধজাহাজ ট্র্যাক করতে সক্ষম। এছাড়া ব্রিটিশ দ্য টাইমস এর রিপোর্টে দাবি করা হয়েছে সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে হিজবুল্লাহ ড্রোন হামলায় রাশিয়ান কমেটো স্যাটেলাইট নেভিগেশন মডিউল পাওয়া গেছে, যেটি এন্টি জ্যামিং সক্ষমতা সম্পন্ন। এই তথ্যগুলো যদি সত্য হয় তাহলে এর অর্থ হলো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আর শুধু দেশীয় নয়, এটি এখন একটি বহুদেশীয় সমন্বিত কাঠামোর অংশ হয়ে উঠেছে। রাশিয়ার স্যাটেলাইট ডাটা দিয়ে টার্গেট শনাক্ত, ইরানের নিজস্ব মিসাইল দিয়ে আঘাত এবং উন্নত নেভিগেশন মডিউল দিয়ে ড্রোনের নির্ভুলতা বাড়ানো, এই তিনটি মিলিয়ে একটি সমন্বিত প্রতিরক্ষা ইকোসিস্টেম তৈরি হচ্ছে। কারণ আলাদাভাবে ইরান, রাশিয়া বা উত্তর কোরিয়ার সক্ষমতা সীমিত হতে পারে, কিন্তু সম্মিলিতভাবে এটি একটি নতুন সামরিক সমীকরণ তৈরি করছে। রাশিয়ার পারমাণবিক মহড়া এর আসল অর্থ কী? রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 19 থেকে 21 মে পর্যন্ত রাশিয়ার মূল ভূখণ্ড এবং বেলারুশ সীমান্তে বড় আকারের পারমাণবিক প্রস্তুতি মহড়া চলেছে। রাশিয়ার সরকারি তথ্য অনুযায়ী এই মহড়ায় অংশ নিয়েছে 64,000-এর বেশি সেনা, 7,800-এর বেশি সামরিক সরঞ্জাম, 200-এর বেশি মিসাইল লঞ্চার, 140টি যুদ্ধবিমান ও বোমারু, 73টি যুদ্ধজাহাজ এবং 13টি সাবমেরিন। এই সংখ্যাগুলো রাশিয়ার সরকারি ঘোষণা থেকে এসেছে। স্বাধীনভাবে পূর্ণ যাচাই করা কঠিন হলেও এই ধরনের মহড়া যে হচ্ছে সেটা উন্মুক্ত সূত্রেও নিশ্চিত। পারমাণবিক মহড়ার মতো পদক্ষেপ যদি ঘন ঘন হতে থাকে তাহলে ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনাজনিত সংঘাতের সম্ভাবনা বাড়ে। কারণ যখন সবাই প্রস্তুত অবস্থায় থাকে তখন একটি ভুল সংকেতও বিপর্যয় ঘটাতে পারে। সামনে কি দেখার আছে? আগামী সপ্তাহের বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেখানে ন্যাটো সদস্যরা কী অবস্থান নেয় সেটাই জোটের ভবিষ্যৎ দিক নির্দেশনা ঠিক করবে। ইরান রণাঙ্গনে আমেরিকার পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা কংগ্রেসের চাপ ও পেন্টাগনের সক্ষমতা মূল্যায়নের উপর নির্ভর করবে। আর পুতিন শি বৈঠক থেকে যৌথ কোনো বিবৃতি বা চুক্তি আসে কিনা সেটা বৈশ্বিক শক্তি ভারসাম্যের জন্য নিয়ামক হবে। তিনটি ঘটনা, তিনটি ভিন্ন মঞ্চ, কিন্তু সব কিছুই একটাই দিকে ইঙ্গিত করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামো চলে আসছিল সেটা এখন তার সবচেয়ে বড় পরীক্ষার মুখে। পরবর্তী কয়েক সপ্তাহে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই পুরো পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? ন্যাটো কি টিকবে? ইরান রণাঙ্গনে আমেরিকা কি পিছু হটবে? রাশিয়া চীন জোট কি সত্যিই পশ্চিমা আধিপত্যের বিকল্প হয়ে উঠতে পারবে? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান।